যে কোনো একটা বাইক নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখনই ওই বাইকটার প্রত্যেকটা মানে সবগুলা পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে একটা পয়েন্ট আসে হচ্ছে টপ স্পিড। অ্যান্ড টপ স্পিডের ব্যাপারটাই যখন আসে তখন মানুষ কি বলে জানেন, যে কোম্পানি ক্লেম করছে টপ স্পিড এত, কিন্তু ওটা নিয়ে আমার অতটা আগ্রহ নাই। মানে আমরা একটু সাধু সাজার চেষ্টা করি যে টপ স্পিড নিয়ে আমাদের আগ্রহ নাই, কিন্তু মনে মনে ঠিকই ঢুকি এবং মানে গোপনে একটু ওয়েবসাইটে ঢুকি বা যেখান থেকে এগুলার স্পেসিফিকেশন দেখা যায় ওখানে ঢুকি এবং ঢুকে দেখি কিন্তু যে টপ স্পিড কত। আসলে টপ স্পিড নিয়ে আমাদের মাথা ব্যথা আছে, আমাদের আগ্রহ আছে, কিন্তু আমরা একজন আরেকজনকে জানাইতে চাই না এবং আমরা এরকম একটা জিনিস বুঝাইতে চাই যে না, টপ স্পিড এটা আমাদের কোনো মাথা ব্যথাই না, বাইক ভালো এতেই চলবে, টপ স্পিড দিয়ে কি হবে। কিন্তু আসলে টপ স্পিড অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এত সাধু সাজার কিছু নাই। একটা পাওয়ারফুল মেশিন কিনবেন আর ওটা টপ স্পিড থাকবে না, এটা হইতে পারে না। টপ স্পিড অবশ্যই ইম্পর্টেন্ট। চলেন বের হয়ে বাকিটা কথা বলি। টাকা দিয়ে একটা বাইক কিনবো আর ওই বাইকের মধ্যে থাকবে না টপ স্পিড, এটাও কি হইতে পারে? আসলে এটা হচ্ছে আমাদের মনের কথা। সময় হচ্ছে 2টা 9। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। টাকা দিয়ে বাইক কিনবো ভাই, বাইক দৌড়াবে না, এটা কি কোনো কথা ভাই বলেন তো? মানে আমরা তো নর্মালি আমরা বাংলাদেশে যারা আছি, যারা বাইক পছন্দ করি, বিশেষ করে টপ স্পিডের ভিডিও দেখার জন্য কিন্তু ইন্ডিয়ার ভিডিওগুলো দেখি। ওরা হাইওয়েতে গিয়ে বিভিন্ন বাইকের কম্পারিজন করে একটার সাথে আরেকটা, কোনটার টপ কত। এন্ড আমরাও কিন্তু মামায় যায় এই কাজগুলা করি, বা 300 ফিট যায় শুক্রবার এই কাজগুলা করি। কিন্তু বাইক রিভিউর ব্যাপারে যখনই আমরা আসি, বাইক রিভিউ যখনই কোনো একটা ইউটিউবার বা যারা বাইক রিভিউয়ার আছে যারা করতে যায় যখন, তখনই দেখবেন কথায় কথায় বলবে যে এটা কোম্পানি ক্লেম করছে টপ স্পিড 140, 150 বা 130। কিন্তু ওইটা নিয়ে আমার কোনো আগ্রহ নাই। আগ্রহ না থাকলে ওই পয়েন্টটা তো বলারই দরকার নেই। কোম্পানি কি ক্লেম করছে ওটা তো ওয়েবসাইটে আছে, তাই না? গুগল করলেই দেখা যাবে যে কি আছে। আসলে ওইটার প্রতি সবচেয়ে বেশি আমাদের আগ্রহ আছে। মানে একটা ওপেন সিক্রেট ব্যাপার হচ্ছে টপ স্পিড। যে জিনিসটা আমরা মনে মনে চাই যে হ্যাঁ আমার বাইক সবচেয়ে আগে দৌড়াক, কিন্তু আমরা আবার এটা বলতে চাই না, কারণ ওই যে আম্মু বকবে, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। মানে আমাদের এখানে বাংলাদেশে বাইকটার সিসিটা বেঁধে দেওয়ার কারণে, 150-তে বেঁধে দেওয়ার কারণে আমরা যখন হায়ার সিসি পারমিট চাইতাম তখন আবার এই ব্যাপারটা একটু লুকায়া যেতাম যে হ্যাঁ হায়ার সিসি মানে একটু বেশি পাওয়ার বেশি স্পিড, হায়ার সিসি মানে তো একটু বেশি পাওয়ার বেশি স্পিড হবে, এটাই নর্মাল, তাই না? আপনি হায়ার সিসি একটা বাইক চালাবেন, আপনি 1000 সিসি একটা বাইক চালাবেন, আপনার বাইক উঠবে 150, তাহলে তো ভাই এখন যেগুলো মার্কেটে আছে R15 GSX আর CBR কি দোষ করছে ভাই? 150 সিসির বাইক 160 পর্যন্ত উঠে যেতেছে। মানে গতিদানব হিসাবে একটা জিনিস চিন্তা করেন, সুজুকির যে এই GSX আর যে বাইকটা আছে, এই বাইকটা না আছে লুকস, না আছে সাইজ, না আছে কন্ট্রোল, মানে না আছে কমফোর্ট। এই বাইকটা কেন বাংলাদেশে মার্কেট পাইছে? ওদের একটা মাত্র পাঞ্চ লাইন ছিল হচ্ছে বাংলাদেশের গতিদানব, বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বাইক ওইটা, এজন্য এটা মার্কেট পেয়ে গেছে। GSX আর মার্কেট পাওয়ার পেছনে আর কোনো কারণই নাই ভাই। ওটার কি আছে বলেন স্পিড ছাড়া? এরপরে বাকি R15 বলেন, CBR বলেন, এইগুলাও মোটামুটি স্পিড আছে বলেই কিন্তু এগুলা মানুষ এত টাকা দিয়ে কিনতেছে। বাংলাদেশে ভাই একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি রয়্যাল এনফিল্ড মার্কেট না পায় বা ফ্লপ করে, যদিও অনেক বিক্রি হয়ে গেছে, ব্যাপারটা এরকম হচ্ছে স্বাধীনতা অর্জন কিন্তু ইজি, রক্ষা করাটা কঠিন। রয়্যাল এনফিল্ড অনেক বিক্রি হয়েছে, রয়্যাল এনফিল্ড অনেক মানে অনেকের কাছে থাকবে, এটা যেমন সত্যি, কিন্তু মার্কেটে চলাটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। রেগুলার মার্কেটে দেখা বা আপনি ওই যে যেখানে আমি যেটা বললাম যে শুক্রবার রাতে মাওয়াতে বা শুক্রবার বিকেলে 300 ফিটে বা বৃহস্পতিবার রাতে মাওয়াতে কয়টা রয়্যাল এনফিল্ড দেখেন, সেইটাই হলো বড় কথা। কারণ একটা 350 সিসির বাইক এতগুলা তেল পুইরা কতটুকু স্পিড দিতেছে আপনাকে, আর এইদিকে একটা CBR R15 বা GSX আর কতখানি তেল পুইরা এবং কত টাকার বাইক কতটুকু টপ স্পিড দিতেছে, এটা অবশ্যই একটা চিন্তার বিষয় ভাই। এটা অনেকেই বলবে টপ স্পিড ব্যাপার না, ব্যাপার না, ওপেন সিক্রেট একটা ব্যাপার যে ভাই এটা আসলে আমরা একটু লজ্জা পাই টপ স্পিড এত বলতে। কিন্তু আপনি টাকা দিয়ে যে একটা জিনিস কিনবেন, ওটা টপ স্পিড কেন থাকবে না ভাই? পাওয়ার কেন থাকবে না? পাওয়ার অ্যান্ড টপ স্পিড যদি মানে পছন্দ নাই করতে একটা বাইকার, তাহলে সে বাইক চালাইতো না, সে অন্য কিছু চালাইতো। একটা 2 চাকার একটা বাহন, যে বাহনটা অলওয়েজ একটা রিস্কের মধ্যে থাকে, সার্কাসের মতো এরকম ভাসতে থাকে, যে কোনো সময় যে কোনো দিকে পড়ে যেতে পারে, বেশ একটা স্কিল নিয়ে চালাইতে হয়, এরকম একটা যানবাহন যখন আপনি এত টাকা দিয়ে কিনে চালাবেন, অবশ্যই এটার মধ্যে ফান থাকতে হবে। এন্ড এই ফানটাই হচ্ছে টপ স্পিড, এই ফানটাই হচ্ছে পাওয়ার। টর্ক অ্যান্ড BHP যদি ঠিকঠাক না থাকে, তাহলে ভাই বাইকের মার্কেটই থাকতো না। মানে একদম মানে যারা রিয়েল ফান লাভার বাইকার, যারা প্যাশনেট বাইকার, তাদের কথা বলতেছি। জীবনের প্রয়োজনে যারা বাইক চালায়, তারা এত কিছুর ধারও ধারে না
যে রয়্যাল এনফিল্ডের সিসি কত, আর ওই GSX-R এর টপ কত, বা CBR এর কমফোর্ট কি, আর R15 এর লুকস কেমন, এত কিছু নিয়ে ভাই ওদের চিন্তা করার সময় নাই। ওরা 7 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে বাইক কিনবে না ভাই। যারা জীবনের প্রয়োজনে বাইক চালায় এরা চিন্তা করবে 1 লাখ টাকার নিচে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনা, 10,000 টাকার কাজ করাবো বা 5,000 টাকার কাজ করাবো, 2 বছর সুন্দর যাবো আসবো, এরপরে আবার 5,000 টাকার কাজ করাবো, আবার 1 বছর সুন্দর যাবো আসবো, এই চিন্তা করবে। তাদের টপ স্পিড নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু প্যাশনেট বাইকারদের টপ স্পিড নিয়ে মাথা ব্যথা নাই ভাই। এটা যদি কেউ বলে ভাই, এটা একদম সত্যি, এটা একটা মানে গা যা খো রি কথা একসাথে বললে আসলে এটা ঠিক না, বাজে কথা, চিরা না, এগুলা কি বলতেছো তুমি? এ হলো অবস্থা। যাই হোক, টপ স্পিড অ্যান্ড বাইকের পারফরমেন্স ঠিকঠাক রাখার জন্য আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ওই জিনিসটা হচ্ছে বাইকের ক্লাচ অ্যাডজাস্টমেন্ট। ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা আজকে আমি আপনাদেরকে একটু ফাঁকা রাস্তায় গিয়ে দেখাবো। কারণ ক্লাচ যদি ঠিকঠাক মতো আপনি অ্যাডজাস্ট না রাখেন, আপনার রেগুলার হচ্ছে ক্লাচ প্লেটের উপর একটা চাপ পড়বে, এবং আপনি যদি ভালো পারফরমেন্স চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক রাখতে হবে। চলেন, এখানে একটু ফাঁকা আছে, বাইক স্টার্টে রেখেই আপনাদেরকে একটু, আর এখানে তো বালু, এই ডাস্টবিনের পাশে, ডাস্টবিন না পাইপ আসলে, এটার পাশে রেখেই দেখাই যে আমি ক্লাচের অ্যাডজাস্টমেন্টটা কেমন রাখি। গাণিতিক সূত্রে আপনারা অনেক কিছুই পাবেন, এই পাশে এত সেন্টিমিটার, ওই পাশে এত সেন্টিমিটার, বাট আপনাদেরকে আমার অ্যাডজাস্টমেন্টটা দেখাই এবং বলি অন্যভাবেও কিভাবে করতে পারেন। এই পাশে ফ্রি প্লে আমি এতটুকু রাখি। এখন এখান থেকে এখানে মিটার ধরে অত কিছু দেখার সময় নেই, এতটুকু রাখি। আপনারা চাইলে আরেকটু বেশি এই পর্যন্ত রাখতে পারেন। এবং এই দিকের ফ্রি প্লেটা যাতে এখান থেকে অ্যাটলিস্ট এতটুকু ফাঁকা হওয়ার পর চাকা ঘোরা শুরু হয়, যখন হচ্ছে গিয়ারে থাকে, একদম শুরু থেকেই যাতে ছাড়লেই যাতে চাকা ঘোরা না শুরু হয়। গিয়ারে দিয়ে দেখবেন এতটুকু ফাঁকার পর থেকে এই পর্যন্ত থাকলেই চলবে। এইদিকে এতটুকু অ্যান্ড এইদিকে এতটুকু রাখতে পারলে আপনার বাইক মোটামুটি আশা রাখি ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন, অ্যান্ড চালায়ও ভালো লাগবে। অ্যান্ড এই তো অনেকে আরামের জন্য একদম কাছে এনে রাখে, মানে একদম যখন লাইগা থাকে এই ইসের সাথে, গ্রিপের সাথে এইটা লিভারটা, তখনও পারে তো চাকা ঘুরে, মানে এরকম করে রাখে ভাই। ওই অবস্থায় ক্লাস প্লেট রেগুলার ক্ষয় হইতে থাকে, মানে যেহেতু চাকা ঘুরতে থাকে, ক্লাস প্লেটটা আলাদা হয় না, মানে ক্লাসটা চাকা থেকে আলাদা হয় না, ইঞ্জিনটা চাকা থেকে আলাদা হয় না, ঘুরতে থাকে। এই জন্য আবার বেশি সামনে নিয়ে রাখলে সমস্যা হলো, আছে সমস্যা। যাক, এত ডিটেলে না যাই, একদম মাথায়ও নেওয়ার দরকার নেই, দুদিকে একটু একটু ফ্রি প্লে রাখবেন, তাহলেই ভালো থাকবে। ওমা, আমার পিঠ পুরা ব্যথা করতেছে। কালকে রাতে কি খাইছি জানেন? কালকে রাতে খাইছি খিচুড়ি, আমার যেটা সহ্য হয় না, গরুর মাংস আমার যেটা সহ্য হয় না। ওমা রোজ দিয়ে গেছিল বড় ভাইয়ের বাসা থেকে, ওটাও আমার সহ্য হয় না। সকালবেলা আমি খাই ভাত, আমি হলে মাছে ভাতে বাঙালি, মাছও কম খাই আমি ভাই, সত্যি কথা। সকালবেলা আমি ভাত খাই, অ্যান্ড ভাতটা সকালবেলা আজকে আমার ছিল না। সকালবেলা ওই যে পোলাও দিয়ে গেছিল বড় ভাইয়ের বাসা থেকে, ভাই পোলাও আর রোস্ট খাইছি। এই বাম দিক দিয়ে কেন, এই ফাউল, মানে কি একটা অবস্থায়। অটোরিকশা, এই সরকারের জন্য অটোরিকশা একটা বড় একটা বাধা সৃষ্টি করবে সামনে। দেখেন, এই অটোরিকশা শুধু সরকার না, এই দেশের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। অলরেডি তো অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। কদিন আগে নতুল্লাবাদে বরিশালে দেখছেন কিনা আপনারা, একটা ট্রাকের নিচে একটা মহিলা পুরা মারা গেল। এই অটোরিকশা আইসা, তুমি কই আসো বাবা, এই অটোরিকশা আইসা কি করছে, ধাক্কা দিছে মোটরসাইকেলের পেছনে বাচ্চা কোলে সহ এক মহিলা, বাচ্চা বাচ্চা, কিন্তু মহিলা চলে গেছে, ট্রাকের মাথা চলে গেছে ট্রাকের চাকার নিচে। এইভাবে অটোরিকশা যেভাবে মানে আমাদের একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছে, এবং এইগুলা যেভাবে এরা আন্দোলন কইরা, এরা তো মনে হয় সরকারও নামায় ফেলতে পারবে এরকম মনে হইতেছে। মানে রাস্তা পুরাটাই এদের দখলে ভাই। এখনো পর্যন্ত যদি এদেরকে দমন না করা যায়, আইনে না আনা যায়, তাহলে এদেশের জন্য এটা সামনে একটা বড় হুমকি হইতে যেতেছে। এটা আমি একদম বলে দিলাম, আপনারা চাইলে খাতা নিয়ে লিখে রাখতে পারেন যে MSI বলছিল যে অটোরিকশা এদেশের জন্য একটা বড় হুমকি হইতে যাইতেছে। ভাই আমি তো বলতেছি না যে পুরাপুরি বন্ধ করে দাও, এদেরকে একটা নিয়মে আনো, এদেরকে ট্রেনিং এর আয়তায় আনো, এদেরকে লাইসেন্স দাও। ও একটা অন্যায় করলে ওর কোনো কেস নাই, কিন্তু আপনি একটা অন্যায় করলে আপনার কেস আছে। আপনি একটু জোরে চালাইলে আপনার কেস আছে, আপনি একটু উল্টা গেলে আপনার কেস আছে। ওর কি আছে? ওর কিছুই নাই, না আছে কাগজ, না আছে নাম্বার, না আছে অন্য কোনো কিছু। মানে রাস্তার মধ্যে কি করতেছে, অন্যান্য যারা টাকা পয়সা দিয়ে ট্যাক্স দিয়ে চলতেছে তাদের ভাত মেয়েরা ওরা খেয়ে ফেলতেছে, অথচ আবার কোনো দায়ভারও তারা নিতেছে না, কেস টেসও আপনি করতে পারবেন না। বেশ সুন্দর একটা জিনিস বানায় রাখছেন কিন্তু আপনারা ভাই, মানে যে যেভাবে পারতেছেন দেশটারে, কি আর বলবো, এর চেয়ে ছাগলই ভালো, দেশের শুধু ঘাসই খাইতেছে। বাই দা ওয়ে,
সবকিছুর পর আজকে ওয়েদারটা অনেক জোশ। এখন সময় 2:21, কিন্তু আকাশে কোনো রোদের ছেটা ফোটাও নাই। আমি আমাদের নিচতলায় থাকি তো, উত্তরা, বাসায় থাকলে বোঝা যায় না যে রোদ উঠছে নাকি না উঠছে। একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল, মনে হয়েছে বাইরে গেলে রোদ লাগবে। তারপরে ভালো প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, যদিও এখানে ধুলা টুলা লাগছে। অ্যান্ড বের হয়ে দেখি যে রোদ একদমই নাই, সুন্দর একটা মেঘলা ওয়েদার। এর মধ্যে নার্সারিগুলো দেখতে ভালোই লাগতেছে, উত্তরা দিয়াবাড়ির এলাকাটাও দেখতে ভালো লাগতেছে। আর এখানে রস কাটছে, আমি চুরি করে খাবো, একদম বলে রাখলাম, এই রস আমি চুরি করে এখান থেকে খাবো। নিচে আছে তো, না না না, চুরি করে খাবো না, যে বেচে তার কাছ থেকে নিয়েই খাবো ইনশাআল্লাহ। আচ্ছা চলেন আমরা একটু কাজ কামে যাই এবার। অনেক তো আপনাদের সাথে পেশাল টেশাল পারলাম, এখন হচ্ছে কাজে যাইতে হবে। এ দেখেন না, এটাও পুরা আটকায় রাখছে তারা, মানে দেখেন একটা সিরিয়ালে রাখতে পারতো না, পুরা রোডের অর্ধেক আটকায় রেখে দিচ্ছে। মানে ওই পাশ যাওয়ার রাস্তা পুরাই আটকায় রাখছে, এই পাশটা ফাঁকা রাখছে, এদিক দিয়ে আমাদের উল্টা যেতে হইতেছে। একটা লোক যখন অন্যায় করবে, ওই অন্যায়টার কারণে আরো অনেক লোকের বাধ্য হয়ে অন্যায় করতে হবে, তারই প্রমাণ এইটা। এখানে আরো 2টা পয়রা আছে, আবার মুততেছে ওই জায়গায় গাছের গোড়ায় সব থাইমা। কি একটা অবস্থা, মুতের গন্ধ বানায় ফেলাইছে এই জায়গায়, পাবলিক টয়লেট বানায় ফেলছে মেট্রো রেল স্টেশনটারে। সেই একটা কুয়াশা পড়ছে। গতকাল আমি একটা শুট করতে 300 ফিট গেছিলাম, আমার কুয়াশা দরকার ছিল, কিন্তু কুয়াশা পাই নাই, ক্লিয়ার ছিল। আর আজকে আমার কুয়াশা দরকার নাই, আজকে এত সুন্দর কুয়াশা এখনই, রাতে কত সুন্দর পড়বে তাহলে বুঝেন। এর মধ্যে শীতের মধ্যে এই ধোয়া টোয়া আগুন সুপার লাগে, জোশ লাগে। সময় থাকলে এখানে দাঁড়ায় একটু আগুন ফুয়াইতাম। 17 নার্সারির নামগুলো, ও না, ভেতরে রেস্টুরেন্ট আছে সম্ভবত। এই পপ পপ করো না, চলো আমি তোমার আগে যাব, আমার টপ স্পিড বেশি। আচ্ছা টপ স্পিড নিয়ে কথা বলতেছিলাম না, এই MT-15টা আমি কেন চালাই বলেন? আমার হচ্ছে দরকার কমফোর্ট, যেটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইকের চেয়ে বেশি। আমার হচ্ছে দরকার টর্ক অ্যান্ড মাস্টার অফ টর্ক এটা, আর আমার হচ্ছে দরকার স্পিড, অ্যান্ড ওইটাও এটার মধ্যে আছে। মানে সব কিছু আছে বলেই কিন্তু এই বাইকটা আমি 5,25,000 টাকা দিয়ে ভাই কিনছি নতুন। তো 5,25,000 টাকা দিয়ে এই বাইকটা আমি এমনি কিনি নাই যে এটা দৌড়াবে না, এটা 100-র উপরে উঠবে না, এটা পাহাড়ে উঠতে পারবে না, এই জন্য তো কিনি নাই ভাই। সব কিছু আছে বলেই এটা কিনছি। কোন ধরনের ড্রাইভার বা রাইডারের সামনে দিয়ে যাবেন না বা একটু দূরত্ব মেনটেন করবেন জানেন? একটু আগে একটা মোড় পড়ছিল, অ্যান্ড মোড়ে একটা গাড়ি এইভাবে ঢুকতেছিল আমাদের এই রাস্তাতে, অ্যান্ড আমি সামনের দিকে যাইতেছিলাম। আমি চাইলে সামনে দিয়ে চলে যেতে পারতাম, ড্রাইভারটার দিকে তাকাইলাম, অ্যান্ড তাকায় দেখি সে আমার দিকে তাকাই নেই, অন্যদিকে তাকায় আছে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, ড্রাইভারটা অনেক বেসাইজ। আপনারা চিন্তা করতে পারেন যে একটা লোকের বডি নিয়ে আমি এমন কথা বলতেছি কেন। কোনো একটা মোটরসাইকেলের আউটলুক, ধরেন তার সাইড লাইট, ইন্ডিকেটর, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট এবং ফুল যে ডেকোরেশনটা, ওইটা দেখবেন, খেয়াল করবেন। একটা গাড়ি দেখবেন, খেয়াল করবেন, এবং তার বডির দিকটাও খেয়াল করবেন, সে কি পরে আছে, তার জামা কাপড়ের অবস্থা কি, এবং তার ফিটনেসের অবস্থা কি। খেয়াল রাখবেন একটা জিনিস, যে একটা মানুষ যদি তার নিজের ফিটনেসের খেয়াল না রাখে, তার বাইকের ফিটনেসের খেয়াল না রাখে, ইন্ডিকেটর ভাঙ্গা, লুকিং গ্লাস ভাঙ্গা বা এই ধরনের থাকে, তাহলে সে আপনার খেয়াল কোন দিক দিয়ে রাখবে? আপনার এসে যে কোনো সময় মেরে দিতে পারে। তা আমি যে গাড়িটা দেখছি, ওই গাড়িটা হচ্ছে, লোকটা এক হচ্ছে অনেক মোটা, মানে ওইটা ঠিক আছে, সে মোটা, নিজের খেয়াল রাখে নাই বলেই তো মোটা। তো নিজের খেয়াল না রাখলে সে আমার খেয়াল কি রাখবে? এক। আর সেকেন্ড হচ্ছে, তার গাড়িতে অনেক দাগ টাগ ছিল, তার মানে সে লাগায় টাগায় দিতে কখনো কার্পণ্য বোধ করে না, ইচ্ছা মতো সে লাগায়, তার লাগানোর নেশা। এই জন্য তাকে আগে ছেড়ে দিছি, যাই নাই। এই জিনিসটা খেয়াল করবেন রাস্তায়ও। যে সমস্ত বাইকের কোনামোনা বেশি মানে আছে না একদম, তাদের থেকে একটু দূরে থাকাই শ্রেয়। যে জ্যামে পড়ছি ভাই, আজকে খবর আছে আমার এখানে। কিছু বাইকার এবং কিছু গাড়ি আছে রাস্তায় সারা রাস্তা হর্ন দিতেই থাকে। আমি আমার বাইকিং লাইফের শুরু থেকে এই জিনিসটা খেয়াল করছি যে কিছু লোক হর্ন অনেক বেশি দেয়, কিছু লোক হর্ন অনেক কম দেয়। একটা জিনিস মাথায় রাখবেন, যারা প্রচন্ড পরিমাণ হর্ন দেয়, দেখবেন যে খালি রাস্তাতেও তারা হর্ন দেয়। যেমন এই যে এই জায়গা দিয়ে পার হওয়ার সময় তারা হর্ন দিতে দিতে বের হবে, কারণ তাদের হচ্ছে কনফিডেন্টের অভাব। প্রতিটা মুহূর্তে তারা হর্ন দিয়ে জানান দিতে চায় যে সে রাস্তায় আছে, তাকে যাতে কেউ মেরে না দেয়। এই জিনিসটা আমি লং রোডে, আমি ঢাকার বাইরে, ঢাকায় বিভিন্ন জায়গায় দেখছি। একটু আগে একটা বাইকে দেখতেছিলাম, আমার পেছন থেকে যখন আসতেছিল, ব্যাপারটা এরকম ছিল। আমি সরি একটু হর্ন দিয়ে দেখাই আবার। হ্যাঁ, ধরেন ডানে যাবে, একদম সব দিকে হর্ন টর্ন দিয়ে এরকম, এই যে এরকম ফাঁকা না, এখানেও সে হর্ন দিতেছে, মানে হর্ন দিতেই আছে। এর মানে এই না, কি বলবো আসলে, মানে এই জিনিসগুলো আপনারা দেখছেন কিনা, আপনারা আমার সাথে একটু, ও ভাই সেই জায়গাতে আসছেন ভাই, সুপার হইছে, সেই হইছে। আচ্ছা, যেটা বলতেছিলাম হর্নের ব্যাপারটা, হর্ন দেওয়া অবশ্যই উচিত, মানে প্রয়োজনে আপনি হর্ন দিবেন, এটা অবশ্যই আপনি হর্ন দিবেন। যেমন এই ধরনের যে অটো রিক্সা বা রিক্সা
বা এরকম থ্রি হুইলার যাদের পেছনে দেখার কোনো জরুরি মনে করে না, দরকার মনে করে না, তাদের পাশ দিয়ে যখন এরকম চিপা দিয়ে এই চিপা দিয়ে যে এই যে ঢুকবো, ওনাকে একটু জানান দিয়ে ঢুকলাম, তা না হলে স্যার আবার কি করতো, আমার চাপায়ও দিতে পারতো। এই সমস্ত সিচুয়েশনে অবশ্যই হর্ন দিবেন, বাট অযথা প্লিজ হর্ন দিয়েন না। স্কিল ডেভেলপ করেন, আর একটু একটু বোঝার চেষ্টা করেন রাস্তার মতিগতি কি। মতিগতি না বুঝে খালি হর্ন দিলে এটা রাস্তায়, যদিও বাংলাদেশে এখন অনেক কমছে হর্নের পরিমাণ, দেখেন এই যে যাইতেছি কেউ কিন্তু হর্ন দিচ্ছে না। আগে একটা সময় ছিল হর্ন বাজতেই থাকতো বাংলাদেশের রাস্তায়, এখন অনেক কমছে। আমরা অনেক সভ্য হয়েছি, বাট আমাদের মনে হয় আরেকটু সভ্য হওয়া বাকি আছে। যাই হোক, আজকে হচ্ছে অনেক রকম অনেক কথা হইলো, অনেকের উপরে একটু জিত ছিল, ওগুলাও রাস্তায় ঢাললাম এবং কিছু ব্যাপার রহস্য উদ্ঘাটন করারও চেষ্টা করলাম, টপ স্পিডের ব্যাপারটা যেমন। আর সবকিছুর পরে চলেন ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বেশ শান্তিপূর্ণ একটা রাইড করতে পারছি, পয়সা ওসুল হয়েছে রাইডটা। হোপ রাখতেছি রাইডটা আপনাদেরও ভালো লাগছে অ্যান্ড ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। ওনার মতো এরকম চিপা দিয়ে যেতে গেলে অবশ্যই হর্ন দিয়েন, তা না হলে আবার লাইগা যাবে। দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং অবশ্যই জানাবো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছি, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। ইনশাআল্লাহ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.